দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে শিক্ষিত যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। করোনায় আরও ৩৮ মৃত্যু, দ্বিতীয় ডোজ টিকার ঘাটতি মেটাতে যুক্তরাজ্যকে অনুরোধ বাংলাদেশের। সৌদি আরবের নতুন নিয়মে ভোগান্তিতে প্রবাসীরা, ২৪ মে পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল। আসছে ঘূর্ণিঝড় ইয়াস, স্থলভাগে আঘাত হানবে ২৬ মে নাগাদ, শতভাগ মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি। গাজায় মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আলাদা রাষ্ট্র, বললেন বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শিক্ষিত যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও বার্তায় এই খাতে কর্মসংস্থানের সম্ভাবনাও তুলে ধরেন তিনি। খাদ্য তালিকায় পুষ্টি চাহিদা পূরণে মাছ রাখারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মাছের উৎস, নদী ও জলাধার সংস্কারে সরকারের নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার। যে কোনো ছেলে মেয়ে লেখাপড়া শিখে শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মৎস্য খামার করে মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে, তাহলে সে পয়সা পেতে পারে। পাশাপাশি আমরা সারা বাংলাদেশে ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। ১০০টা অর্থনৈতিক অঞ্চলে আমরা সবথেকে গুরুত্ব দিচ্ছি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা। কোভিড-১৯-এ ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ২৫ জন। দৈনিক সংক্রমণ হার ৮.৪১%। একদিনে শনাক্ত ১০২৮ ও সুস্থ হয়েছেন ৭৫৯ জন। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ কমলেও কমেনি মৃত্যু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী ৪৪১তম দিনে ২৪ ঘন্টায় কোভিড-১৯-এ মারা গেছে ৩৮ জন। সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মৃত্যু ১২,৩৪৮। ৪৮২টি ল্যাবে ১২,২৩০টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১০২৮। নতুন ৭৫৯ জন সহ সুস্থ হয়েছে ৭,২৯,৭৯৮। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে ১৬ জন ও চট্টগ্রাম বিভাগে ৭। পুরুষ মৃত্যু হয়েছে ২৫ ও নারী ১৩ জন। ষাটোর্ধ্ব মানুষের মধ্যে এ পর্যন্ত মারা গেছে ৭,০০০-এর বেশি। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ৮.৪১%। সুস্থতার হার ৯২%-এর বেশি ও মৃত্যু ১.৫৭%। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। এবার দ্বিতীয় ডোজের ঘাটতি মেটাতে যুক্তরাজ্য সরকারের কাছে ১৬ লাখ টিকা সহায়তার অনুরোধ করেছে বাংলাদেশ। যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল ITVর সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন আশা করেন, বন্ধুপ্রতিম দেশ ও কমনওয়েলথ সদস্য হিসেবে বাংলাদেশের কথা বিবেচনা করবে যুক্তরাজ্য। Around 1.5 million people who took the first dose of the AstraZeneca vaccine. Now they need to take the second dose. UK should come forward with, I'm not asking too much, I'm asking only 1.6 million, AstraZeneca vaccine that they have. They should immediately disperse those to Bangladesh so that these people can have their second dose. My message to UK government that they should be more sincere and they should help their Commonwealth member states. Bangladesh is a good friend of UK. We have been a great friend of UK for our last 50 years, the day we became independent. করোনা পরিস্থিতিতে সৌদি সরকারের নতুন নিয়মে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। নিজ খরচে ৭ দিনের হোটেল কোয়ারেন্টাইন আর ইন্স্যুরেন্স ছাড়া মিলবে না বোর্ডিং পাস। এছাড়া হোটেল বুকিংয়েও গুনতে হচ্ছে অতিরিক্ত ৫৫ থেকে ৬৫ হাজার টাকা। এদিকে ২৪ মে পর্যন্ত সৌদি আরবে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। জসিম জুয়েলের রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি যাত্রীদের দীর্ঘ লাইন। সবার হাতে টিকিট থাকলেও হোটেল বুকিং না থাকায় সৌদি যাত্রা অনিশ্চিত।
যাদের হোটেল বুকিং নিশ্চিত শুধু তারাই যেতে পারছেন। গত 10 মে সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী 7 দিনের হোটেল কোয়ারেন্টাইন, বাধ্যতামূলক ইন্স্যুরেন্স, কেউ করোনা ছড়ালে 5 বছরের জেল, 72 ঘন্টার মধ্যে করোনা PCR নেগেটিভ রিপোর্ট সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সৌদি সরকারের হঠাৎ এই নির্দেশনায় অনেক প্রবাসীর সেদেশে গমন অনিশ্চিত হয়ে পড়েছে। হোটেল বুকিংয়ের চেষ্টা করেও পাচ্ছেন না তারা, আর হোটেল বুকিং না হলে বোর্ডিং পাসও মিলছে না। আজকের ফ্লাইট দিছে বাট হোটেল বুকিং দেয়নি। এখন ওনারা বলতেছে যারা বুকিং আছে তারা এক লাইনে দাঁড়াও, যাদের নাই তারা এক লাইনে দাঁড়াও। বুকিং এর কার্ড দেয় নাই কে, বলছে যে ডাইরেক্ট সরাসরি এয়ারপোর্টে যাও, ওখান থেকে টাকা দিয়ে চলে যাবে। ওখান থেকে বোর্ডিং পাস হবে, আপনাদের হোটেল বুকিং হবে, ওখানে টাকা নিয়ে যান, ওখান থেকে সব কিছু রেডি হবে। 7 দিনের হোটেল কোয়ারেন্টাইনের জন্য অতিরিক্ত টাকা নিয়ে যাত্রীদের এয়ারপোর্টে যেতে বলেছে সৌদি এয়ারলাইন্স। জেদ্দা যাবেন 54,500 টাকা, আর যারা রিয়াদে যাবেন 65,000 টাকা নিয়ে 9টা বাজে এয়ারপোর্ট আসেন। টাকা নিয়ে পকেটে বসে আছি, এখন প্রায় 1 ঘন্টা হয়েছে, সামনে লোক নিছে আর নেন নাই এখন পর্যন্ত। এই যে এত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করলাম হঠাৎ করে, এরপরও যদি না যাইতে পারি তাহলে তো আমাদের জীবনের ব্যর্থতা অনেক। এদিকে শনিবারও টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেছে প্রবাসীরা। তবে হোটেল বুকিং না পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। হঠাৎ করে একটা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে, এখন এই মুহূর্তে আমরা ঝামেলায় বেড়ে এলোমেলোভাবে আসছি, টাকা পয়সা নাই, পরে টাকা ম্যানেজ করে এই যে লাইনে দাঁড়াইছি। যাদের 2 ডোজ করে করোনা ভ্যাকসিন নেওয়া আছে তাদের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলেও জানিয়েছে সৌদি সরকার। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস। 120 থেকে 190 কিলোমিটার গতিবেগের এই ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানবে 26 মে নাগাদ। ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ভুবনেশ্বর সহ বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে যাবে ঘূর্ণিঝড়টি। প্রাণহানি শূন্যের কোঠায় রাখতে শতভাগ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুতিমূলক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সক্রিয় আছে। 24 ঘন্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা। তখন এটি রূপ পাবে ঘূর্ণিঝড়ে, এর নাম হবে ইয়াস। বর্তমানে এর অবস্থান বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি। 26 তারিখ নাগাদ এটি খুলনা বিভাগের 19টি উপজেলা এবং ভারতের উড়িষ্যা, পশ্চিম বাংলা ও ভুবনেশ্বরে আঘাত হানবে। এর প্রভাবে 24, 25 ও 26শে মে সারা দেশেই বৃষ্টি হতে পারে। তারপরে 23 থেকে 24 তারিখের মধ্যে নিম্নচাপ হবে, নিম্নচাপ থেকে এটা ঘূর্ণিঝড় হবে এবং 26 তারিখে এটা ল্যান্ডফলের সম্ভাবনা আছে এবং ল্যান্ডফলের সময় এর গতিবেগ হবে 120 কিলোমিটার থেকে 190 কিলোমিটার বেগে। এখন পশ্চিম বাংলা এবং আমাদের খুলনা ডিভিশনের উপরে দিকে বরাবর এটা আগাবে বলে মনে হচ্ছে। এরই মধ্যে উপকূলীয় এলাকায় কমিউনিটি রেডিও ও সরাসরি প্রচারণা চালানো হচ্ছে। শতভাগ মানুষকে আশ্রয় কেন্দ্র সহ নিরাপদ স্থানে নেবার পরিকল্পনা সংশ্লিষ্টদের। 100% লোককে শেল্টারের ভিতরে রাখতে হবে এবং ঝড় চলে যাওয়ার আগ পর্যন্ত কেউ যেন শেল্টারে না পায়, তাহলে আমরা ডেথ টোল 0 করতে পারবো। এবং এবার আমরা টার্গেট রাখবো ডেথ টোল 0। কিন্তু কোভিড এর কারণে আমরা 3 গুণ 5-এর জায়গায় 14,760টা সেন্টার আমাদের লেগেছে। করোনার বিশেষ সতর্কতা নেওয়া হবে আশ্রয় কেন্দ্রগুলোতে, যাতে সংক্রমণ ছড়াতে না পারে। নগদ টাকা, শুকনো খাবার সহ প্রয়োজনীয় সহায়তা স্থানীয় প্রশাসনের কাছে রোববারের মধ্যে পৌঁছে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। টাকা দিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে শুকনো খাবার প্রচুর মজুদ আছে। আমরা হয়তো আগামীকাল বিভিন্ন জেলায় শুকনো খাবারও আমরা পাঠিয়ে দিব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও আন্দোলন প্রতিবাদ করেছেন গণমাধ্যম কর্মীরা। আর জাতীয় প্রেস ক্লাবে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসে সাংবাদিকদের 5টি সংগঠন। পরে সাংবাদিক নেতারা বলেন, কাল সরকারের 3 মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে রোজিনার মুক্তি সহ সাংবাদিকদের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা হবে। মিনালা দিবার রিপোর্ট।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কর্তৃক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা আর মামলার প্রতিবাদে পঞ্চম দিনেও আন্দোলন প্রতিবাদ করেন বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। বৈঠক শেষে তারা জানান, শুধু রোজিনা ইসলামের মুক্তিই না, বরং সাংবাদিক সুরক্ষা আইন করা সহ বিভিন্ন দাবি নিয়ে রোববার সরকারের 3 মন্ত্রীর সাথে আলোচনা হবে। অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে না দেওয়াটা একটি সাংঘর্ষিক অবস্থান। রোজিনা ইসলামের মুক্তির দাবির পাশাপাশি তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নীতি নির্ধারক যাদের সাথে দেখা করতে চাই তাদের সাথে আলোচনা করেই আমরা সময় নির্ধারণ করব। আমরা চাইবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের সাথে আমরা কাল হয়তো দেখা করবো। এদিকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে নারী সংবাদ কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই আদালত দেখবে বা সরকার দেখবে, কিন্তু তারও আগে কথা, আপনি তাকে কিসের জন্য কারাগারে পাঠালেন? শুধুমাত্র বেআইনিভাবে আমাদের যেন এভাবে আটকে রাখা না হয়, গণমাধ্যমের কণ্ঠ আসলে এভাবে রোধ করা যাবে না। রোজিনার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ সৃজিত, বানানো। আমাদের আইনজীবীরা তাই বলেছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই, আমরা তার মামলা প্রত্যাহার চাই। একই ঘটনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করে সাব এডিটর কাউন্সিল। এ সময় তারা পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। রোজিনা ইসলামের মুক্তির ছাড়া তাকে আমরা কারাগারে রেখে আমরা কখনোই রাজপথ ছেড়ে যাব না। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবিও জানান গণমাধ্যম কর্মীরা। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত, বাড়বে সুবিধাভোগীর সংখ্যা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করছিল তারাই এখন মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে, এমন মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সরকারি বাসভবন থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হন তিনি। এ সময় আন্দোলনের সক্ষমতা হারিয়ে বিএনপি সরকার বিরোধী ইস্যুতে উস্কানিদাতার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। সংগঠনের নামে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে তিনি কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেন দলের নেতাকর্মীদের। সাংবাদিকদের তারা উস্কানি দিচ্ছে সরকারের বিরুদ্ধে। সাংবাদিক হত্যা, নির্যাতনে যারা রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশে বিএনপি শাসনামলে, তাদের মুখে এখন সাংবাদিকদের ঐক্যের কথা, সাংবাদিকদের সাথে জন্য মায়া কান্না, এটা শোভা পায় না। বর্ষা মৌসুম সামনে রেখে আগামী মাসের শুরু থেকে চিরুনি অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে কয়েকটি নির্মাণাধীন বাড়ি পরিদর্শন করেন উত্তর সিটি মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় যেসব বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায় সেসব বাড়িতে স্টিকার লাগিয়ে দেওয়া হয়। পরে মেয়র 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দেওয়ার পরামর্শ দেন। আর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এডিস নিধন শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়, এজন্য নাগরিকদেরও সচেতন হতে হবে, নয়তো নেওয়া হবে ব্যবস্থা। মোবাইল কোড করে দেওয়া হয়েছে গত বছর এবং সেটা এখনো চালু আছে। সেই মোবাইল কোড চালিয়ে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের অভিযান চলবে, সেই অভিযানকে সার্থক করার জন্য আমরা সকলেরকে অনুরোধ করছি, এডিস মশা মুক্ত একটি শহর গড়ার জন্য আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি। রাজধানীর পল্লবীতে প্রকাশ্য দিবালোকে সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সাবেক এমপি আউয়াল গ্রেফতার হলেও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এর আগেও কয়েকবার হত্যা চেষ্টা ও মিথ্যা মামলায় কারাভোগ করতে হয় খুন হওয়া শাহিনুদ্দিনকে। 5 দিন আগে হত্যার হুমকি পেয়ে থানায় জিডিও করেন শাহিনুদ্দিনের মা। সাবেক এমপি আউয়ালের কর্মকাণ্ড নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। নৃশংস এই হত্যার ঘটনা মাত্র কয়েকদিন আগের।
গত 16 মে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহিনুদ্দিনকে তার শিশু সন্তানের সামনেই কুপিয়ে হত্যা করা হয়। এমন দৃশ্য এখনো ভুলতে পারছে না সন্তান। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে শাহিনুদ্দিনের স্ত্রীও, আর ছেলের ছবি বুকে নিয়ে বুকফাটা কান্না কদিন ধরে সঙ্গী হয়েছে শাহিনুদ্দিনের মায়ের। দু ভাই, স্ত্রী, সন্তান আর মায়ের সাথে আলীনগর এই ঝুপড়ি ঘরে শাহিনুদ্দিনের বসবাস। এখানেই রয়েছে তাদের কয়েক বিঘা সম্পত্তি, যার কিছু অংশ এরই মধ্যে দখল করে নিয়েছে আউয়াল স্বত্বাধিকারী হেভিলি প্রপার্টি। বাকি অংশের জন্য দিনরাত নির্যাতন করে আসছিল শাহিনুদ্দিনকে। 6 বছর আগে নৃশংসভাবে প্রথমবার কুপিয়ে হত্যার চেষ্টা করে আউয়াল বাহিনী। গত ডিসেম্বরও দ্বিতীয় দফায় কোপানো হয় শাহিনুদ্দিনকে। যাওয়ার লগে লগে এলোপাতারি কোপানো শুরু করে দিছে। আমার নাতি দেখে নানির বাড়ি আবার 25 নম্বর লাইনে যায় আমাকে ফোন দিছে ওর মার কাছে যে মা আমার আব্বারে না সুমন গুন্ডায় এই আমার আব্বারে মারতাছে, কোবাইতাছে। আমি যাই দিই আমার ছেলের কুবাইয়া ছন্ন বিছন্ন করে লাইছে। শাহিনুদ্দিনের মা জানান, হত্যার মাত্র 5 দিন আগে আউয়াল ও তার বাহিনীর 5 জনের বিরুদ্ধে পল্লবী থানায় জিডি করা হয়, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি জিডি করি আমার ছেলেকে জানার নিরাপত্তার জন্য, যে আবার কোন সময় আমার ছেলেরা মাইরি ফেলাইল। তার স্ত্রী জানান, দিনের পর দিন শাহিনুদ্দিনকে হত্যার চেষ্টা ও নির্যাতনের ঘটনায় আউয়াল বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছিল। ওর বাবারা অনেক চেষ্টা করছে মারার জন্য। এই ডিসেম্বরে সিরামিক্স এই সুমন বাহিনী, টিটু বাহিনী সবটি মিলা আমার জামাইরে মারছে। তখন মনে করেন আল্লাহ বাঁচায় আনছে। এই পর্যন্ত পিস লাগেই রয়েছে কখন ওরা মারবো। এই ছেলের সামনে ওর বাবারে কোপানো শুরু করে দিল, যার পরে তো দেখি যে একদম পুরো জীবনের তরেই শেষ করে দিল। এই সুমন, টিটু ওরা আউয়ালের লোক ছিল। একটাই অনুরোধ আপনাদের কাছে, সরকারের কাছে, ওদের ফাঁসি চাই। ভূমিদস্যু আউয়াল ও তার সহযোগীদের হাত থেকে এখনও শাহিনুদ্দিনের পরিবার নিরাপদ নয় বলে মনে করছেন স্বজনরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড, নারায়ণগঞ্জের সোনারগাঁও, টাঙ্গাইল ও রাজবাড়ীতে 7 জন নিহত হয়েছেন। আহত আরও 7 জন। চট্টগ্রামে সীতাকুণ্ডের শীতলপুরে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত ও 5 জন আহত হয়। সকাল 8টার দিকে সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রথমে আহত 7 জনকে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে 2 স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 2 জন। পুলিশ জানায়, সকালে কুমিল্লার তিতাস থেকে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়ার সময় ইউটার্ন থেকে উল্টো পথে মদনপুরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া টাঙ্গাইলে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে 1 জন ও রাজবাড়ী সদরের খানখানাপুর ও বাগমারায় আলাদা দুর্ঘটনায় 2 জন নিহত হন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নয়াবাড়ি এলাকায় নিকি প্রিন্টিং, নিটিং ও ডাইং কারখানায় গ্যাস রাইজারের আগুনে 5 জন দগ্ধ হয়েছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক তানহা ইসলাম জানান, সকালে এই ঘটনা ঘটে। কারখানায় রাইজার থেকে গ্যাস বের হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে 5 জন দগ্ধ হন। দগ্ধরা হলেন টেকনিশিয়ান আলম, মেকানিক্যাল অপারেটর বশির, তার সহকারী মেহেদি হাসান, নিরাপত্তা কর্মী হেবেং চাকমা ও নাজির মিয়া। তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হেফাজতের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরের ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশির রহমান জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় বাবুনগরের সহকারী ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে তাকে। হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত আসামি ফারুকী। এছাড়া হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলার আসামিও তিনি। বাজেট প্রসঙ্গ। করোনাকালের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। বাড়ছে এই খাতের আকার, সেই সাথে বাড়বে সুবিধাভোগীর সংখ্যাও। এবার সামাজিক নিরাপত্তা খাতে 1,25,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হবে। পরিকল্পনা মন্ত্রী জানালেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পাশাপাশি কর্মসৃজনমূলক খাতে থাকবে বাড়তি নজর।
মেহেদী হাসানের রিপোর্ট। করোনার ধাক্কায় বহুদিন ঘোরেনি উৎপাদনের চাকা। কাজ হারিয়ে দুঃসময়ে বহু মানুষ। বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা। 2019-20 অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল ৭৪,৩৬৭ কোটি টাকা। কিন্তু করোনার ধাক্কা সামাল দিতে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৮১,৮৬৫ কোটি টাকা। আর 2020-21 অর্থবছরে এ খাতে বরাদ্দ বেড়ে হয়েছে ৯৫,৫৭৪ কোটি টাকা। করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ, কাজ হারিয়েছেন বহু মানুষ। ফলে এ খাতে বরাদ্দ আরও বাড়ানো ছাড়া বিকল্প কিছু দেখছেন না অর্থনীতিবিদরা। বাজেটের অনেক বেশি বাড়াতে হবে এবং সেটা যাতে জাতীয় আয়ের 3%, 3.5% হয়, সেটা আমি মনে করি বাঞ্ছনীয়। কারণ এই লোকগুলিকে তো আমাদের প্রথমত হচ্ছে তাদের খাবার নিশ্চিত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে কিছু কিছু কাজ যদি ব্যবস্থা করা যায়, যেমন যে অবকাঠামো কাজ। বছরের সুবিধাভোগীর সংখ্যা 10% হারে বাড়ানোর পরিকল্পনা সরকারের। আবার 2 দফা সংক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। তাই এবছর এ খাতে 24% বরাদ্দ বাড়ছে। করোনার অভিঘাতে যারা কাজ হারাচ্ছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করতে চায় সরকার। তবে মানুষ যাতে কর্মবিমুখ না হয় সেদিকেও নজর রাখতে চায় সরকার। ছোট দোকানদার, ছোট ইন্ডাস্ট্রি, এইরকম তাদের হোটেল, রেস্টুরেন্ট বিশেষ করে এখানে কিছু চাকরিচ্যুতি হয়েছে। এগুলোর জন্য সরকারও তো ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 40 লাখ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কত সংখ্যাটা হয়তো বলে 3 নগদ সহায়তা দেবেন। একটা প্রচণ্ড চাপ আছে পরিমাণ বাড়াবার জন্য নানা মহল থেকে, যে এই টাকা যথেষ্ট নয়। আমি স্বীকার করি যথেষ্ট নয়, কিন্তু এখানে একটা কৌশলগত দিকও আছে। এই টাকা কিন্তু আপনার জীবিকার জন্য দেওয়া হচ্ছে না, এইটা আপনাকে একটা ইনসেন্টিভ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় 9টি উপখাতে 123টি প্রকল্পের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ ব্যয় করে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের দাবি, সদরঘাট টার্মিনালে শ্রমিকদের বিক্ষোভ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। চতুর্থ দিনের মতো দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন চিকিৎসা নিতে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা। অনাপত্তিপত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে তারা দেশে ফিরছেন। স্বাস্থ্য স্ক্রিনিং ও করোনা টেস্ট করার পর ইমিগ্রেশন কাস্টমসের কাজ শেষে তাদের স্থানীয় আবাসিক হোটেলে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। এ নিয়ে গত 4 দিনে এই বন্দর দিয়ে মোট 70 জন দেশে ফিরেছেন। তবে এখন পর্যন্ত করোনা পজিটিভ কেউ শনাক্ত হয়নি। এদিকে 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। সকালে সদরঘাটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। এ সময় তিনি জানান, শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। পরে লঞ্চ চলাচলের দাবিতে সদরঘাট টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। আগামী 24/5/2021 তারিখে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক। এবার ব্যবসা বাণিজ্যের খবর। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 62 পয়েন্ট, আর এ সময় ডিএসইর বাজার মূলধনে যোগ হয়েছে 2351 কোটি টাকা। গত সপ্তাহের 5 কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া 371টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 169টির, কমেছে 149টির, আর অপরিবর্তিত ছিল 53টির দর। আর 700 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে টপ ট্রেডের তালিকায় শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। আর প্রায় 43% দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে ব্যাংকিং খাতে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এদিকে 7% বেশি দর হারিয়ে টপ লুজারের তালিকায় প্রথমে জায়গা পায় অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে শিক্ষিত যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী।
করোনায় আরও ৩৮ মৃত্যু, দ্বিতীয় ডোজ টিকার ঘাটতি মেটাতে যুক্তরাজ্যকে অনুরোধ বাংলাদেশের। প্রবাসী শ্রমিকদের প্রবেশে সৌদি আরবের নতুন নিয়মে ভোগান্তি, ২৪ মে পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল। আসছে ঘূর্ণিঝড় ইয়াস, স্থলভাগে আঘাত হানবে ২৬ মে নাগাদ, মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি। গাজায় মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আলাদা রাষ্ট্র, বললেন বাইডেন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।